আমরা যে বেঁচে আছি, কথা বলছি, ভাবছি, এই সবকিছু আসলে শুরু হলো কিভাবে? ভাবুন তো, এক সময় এই পৃথিবীটা ছিল একটা প্রাণহীন পাথুরে গোলক। সেখান থেকে আজকের এই জীবনের কোলাহল পর্যন্ত। চলুন, এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা আজ শোনা যাক। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয়। এর শুরুটা এতটাই পুরনো যে সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যেতে পারে। আমরা কথা বলছি প্রায় ৪৫০ কোটি বছর আগের। ঠিক সেই সময়ে যখন গনগনে সূর্যকে ঘিরে থাকা ধুলো আর গ্যাসের মেঘ জমাট বেঁধে আমাদের এই গ্রহ মানে পৃথিবীর জন্ম হচ্ছিল। কিন্তু তখনকার পৃথিবীটা মোটেও আজকের এই সবুজ গ্রহের মতো ছিল না। একদমই না। কল্পনা করুন তো, চারিদিকে শুধু ফুটন্ত লাভা আর শয়ে শয়ে জীবন্ত আগ্নেয়গিরি। আর বাতাস, সেটাই শ্বাস নেওয়ার মতো অক্সিজেনই ছিল না। মানে আজকের হিসেবে বলতে গেলে প্রাণের জন্য এর চেয়ে প্রতিকূল পরিবেশ আর হতেই পারে না। তো প্রশ্নটা তো এখানে, তাই না? যদি পরিবেশটা এতটাই খারাপ হয়, তাহলে এই প্রাণহীন পাথরের গ্রহে জীবনের প্রথম চিহ্নটা এলো কোত্থেকে? কিভাবে শুরু হলো সবকিছু? চলুন, এই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো এই যে জীবনের মহানাটক, এর মঞ্চটা ঠিক কেমন ছিল? মানে আদিম পৃথিবীটা দেখতে কেমন ছিল? চলুন, সবার আগে সেটা একটু ভালো করে জেনে নিই। কারণ ওই পরিবেশটাই কিন্তু পুরো গল্পের পটভূমি তৈরি করে দিয়েছিল। ভাবা যায়, জীবনের জন্য যা যা দরকার তার প্রায় সব কাঁচামাল কিন্তু সেই শুরু থেকেই পৃথিবীতে ছিল। যেমন ধরুন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর শক্তি, সেটারও কোনো অভাব ছিল না। একদিকে যেমন ছিল ভয়ঙ্কর বজ্রপাত, অন্যদিকে সূর্যের গনগনে অতি বেগুনি রশ্মি। মানে উপাদান ছিল, শক্তিও ছিল। শুধু দরকার ছিল এই সব কিছুকে এক জায়গায় এনে জীবন তৈরির সেই প্রক্রিয়াটা শুরু করা। আর ঠিক এখান থেকেই আমাদের গল্পের সবচেয়ে মজার অংশটা শুরু হচ্ছে। কারণ জীবনের শুরুটা কিন্তু কোনো প্রাণী বা গাছপালা দিয়ে হয়নি। অবাক হচ্ছেন? হ্যাঁ, জীবনের শুরু হয়েছিল আসলে কিছু রাসায়নিক বিক্রিয়া দিয়ে। বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন প্রথম এই ধারণাটা দেন, যাকে আমরা বলি রাসায়নিক বিবর্তনবাদ। ব্যাপারটাকে অনেকটা প্রকৃতির এক বিশাল রান্নাঘরের মতো ভাবতে পারেন। লক্ষ লক্ষ বছর ধরে আদিম পৃথিবী সে অফুরন্ত শক্তি আর সহজ সরল যৌগগুলো মিলেমিশে একটার পর একটা জটিল জিনিস তৈরি করতে শুরু করে, অনেকটা ধাপে ধাপে, একটা অ্যাসেম্বলি লাইনের মতো। প্রথমে তৈরি হলো হাইড্রোকার্বন, সেটা থেকে শর্করা বা চিনি, তারপর ফ্যাট, আর সবশেষে সবচেয়ে জরুরি উপাদান অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু তৈরি হয় প্রোটিন, যা ছাড়া জীবন প্রায় অসম্ভব। এখন এই যে এত কিছু তৈরি হলো, এই সব নতুন জৈব যৌগগুলো গেল কোথায়? এগুলো সবই মিশে যাচ্ছিল প্রাচীন মহাসাগরের গরম জলে, আর তৈরি করেছিল একটা অদ্ভুত পুষ্টিকর মিশ্রণ। বিজ্ঞানীরা এর একটা মজার নামও দিয়েছেন, হট ডাইলিউট স্যুপ। আক্ষরিক অর্থে এটাই ছিল জীবনের আতুরঘর। এখানে প্রথম প্রাণের জন্মানোর জন্য সবকিছু একদম রেডি হচ্ছিল। আচ্ছা, উপকরণ তো সব তৈরি, স্যুপটাও রেডি, কিন্তু আসল জাদুটা তো এখনও বাকি। এই যে নিষ্প্রাণ জড় রাসায়নিক পদার্থগুলো, এগুলো কিভাবে নিজেদেরকে গুছিয়ে প্রথম একটা কোষের মতো জিনিস তৈরি করল, এটাই তো সবচেয়ে বড় বিস্ময়। চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। এই ব্যাপারটা নিয়ে দুটো বেশ ইন্টারেস্টিং থিওরি আছে। বিজ্ঞানী ওপারিন বলেছিলেন, প্রোটিন আর ফ্যাটের মতো অণুগুলো জলের মধ্যে একসাথে হয়ে বুদবুদের মতো একটা জিনিস তৈরি করে, যার নাম তিনি দেন কোয়াসারভেট। আবার আরেক বিজ্ঞানী সিডনি ফক্স দেখালেন যে গরম অ্যামাইনো অ্যাসিড থেকেও কোষের মতো পর্দাওয়ালা একটা কাঠামো তৈরি হতে পারে, যার নাম মাইক্রোস্ফিয়ার। দেখুন, নাম দুটো আলাদা হলেও মূল কথাটা কিন্তু একই। জীবনের অণুগুলো নিজেদেরকে বাইরের পরিবেশ থেকে আলাদা করার জন্য একটা আবরণ বা পর্দা তৈরি করতে শুরু করেছিল। আর গল্পের টার্নিং পয়েন্টটা এলো ঠিক তখনই, যখন এই রকম কোনো একটা বুদবুদের ভেতরে এমন একটা অণু ঢুকে পড়ল যে নিজের নকল তৈরি করতে পারে। যেমন ধরুন আরএনএ। ব্যাস, একটা পর্দা আর তার ভেতরে নিজের কপি বানানোর ক্ষমতা। এই দুটো জিনিস মিলেই জন্ম হল পৃথিবীর প্রথম কোষ বা প্রোটোসেলের। এটাই ছিল সত্যিকারের প্রথম জীবন। একবার এই টাইমলাইনের দিকে তাকালে বোঝা যায় প্রকৃতির কোনো তাড়া ছিল না।
ভাবুন, পৃথিবী তৈরি হওয়ার প্রায় ১০০ কোটি বছর পর শুরু হলো রাসায়নিক বিবর্তন, আর সেখান থেকে প্রথম কোষের জন্ম হতে লেগে গেল আরও প্রায় ৫০ কোটি বছর। পুরো প্রক্রিয়াটা ছিল অবিশ্বাস্য রকমের ধীর, কিন্তু আনস্টপেবল, থামানো যায়নি। ওই যে একটা কোষের জন্ম হলো, ওটা কিন্তু ছিল সবে শুরু। সেই একটা কোষ এমন এক চেইন রিঅ্যাকশন বা ডমিনো এফেক্ট চালু করে দিল, যা আমাদের এই গ্রহের বায়ুমণ্ডল, এমনকি এর ভবিষ্যৎটাকেও পুরোপুরি বদলে দিতে চলেছিল। শুরুর দিকের এই জীবগুলো ছিল খুবই সরল, এককোষী আর বেঁচে থাকার জন্য সমুদ্রের জলে থাকা বিভিন্ন রাসায়নিক ক্ষেত। কিন্তু এর পরে এলো একটা গেম চেঞ্জিং আবিষ্কার, সালোক সংশ্লেষণ। কিছু ব্যাকটেরিয়া হঠাৎ করে সূর্যরশ্মি ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করার ক্ষমতা পেয়ে গেল, আর এই প্রক্রিয়ায় তারা একটা বর্জ্য পদার্থ বাতাসে ছাড়তে শুরু করল। সে বর্জ্য পদার্থটা কি ছিল জানেন? অক্সিজেন। আর এর ফলাফল দেখুন, কি অকল্পনীয় একটা পরিবর্তন। কোটি কোটি বছর ধরে এই ব্যাকটেরিয়ারা অক্সিজেন বানাতে লাগল, আর তার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলটাই বদলে গেল। একটা সময় যেখানে মুক্ত অক্সিজেন প্রায় 0% ছিল, সেখান থেকে আজ আমরা প্রায় 21% অক্সিজেনের একটা পরিবেশে বাস করছি। পুরো গ্রহের জন্যই এটা ছিল একটা বিপ্লব। এই ঘটনাটাকে বলা হয় গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট বা অক্সিজেন বিপ্লব। সত্যি বলতে, এই অক্সিজেন অনেক আদিম জীবের জন্য ছিল বিষের মতো, আর তাদের অনেকেই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু অন্যদিকে এই অক্সিজেনই আরও জটিল আর শক্তিশালী জীবদের আসার পথ খুলে দিল, কারণ বেশি শক্তি মানেই আরও বড় আর জটিল শরীর, আর তারই ফল হল ভলভক্সের মতো বহুকোষী জীবের আবির্ভাব, যেখানে অনেকগুলো কোষ একসাথে মিলেমিশে কাজ করত। তো পৃথিবীতে এখন শ্বাস নেওয়ার মতো বাতাস আছে, জলে বেশ জটিল জীবনের আনাগোনাও শুরু হয়েছে। তাহলে পরের গন্তব্য কোথায়? অবশ্যই সেই বিশাল ফাঁকা পড়ে থাকা ডাঙা। জল থেকে ডাঙায় ওঠার সেই অভিযানটা এবার শুরু হতে চলেছিল। তবে এই কঠিন অভিযানে কিন্তু প্রাণীরা আগে যায়নি। পথ দেখিয়েছিল উদ্ভিদরা। জলের শৈবাল থেকে ধীরে ধীরে মস, ফার্নের মতো গাছপালা ডাঙায় উঠে আসতে শুরু করল, আর তারাই প্রথম এই পাথুরে গ্রহটাকে সবুজ একটা চাদরে মুড়ে দিয়েছিল, অন্য প্রাণীদের আসার জন্য মঞ্চটা প্রস্তুত করেছিল। ডাঙায় যখন গাছপালা আর খাবারের ব্যবস্থা হয়ে গেল, তখন প্রাণীরাই বা আর জলে বসে থাকবে কেন? কিছু মাছ যাদের পাখনাগুলো ছিল বেশ শক্তপোক্ত, তারা সেই পাখনা ব্যবহার করে ডাঙায় ওঠার চেষ্টা শুরু করে, আর তাদের থেকেই জন্ম হলো ব্যাঙ, স্যালাম্যান্ডারের মতো উভচর প্রাণীদের। তারাই ছিল ডাঙার মাটিতে পা রাখা প্রথম মেরুদণ্ডী প্রাণী। ডাঙায় পা রাখার পরেই যেন মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একটা সৃজনশীলতার বিস্ফোরণ ঘটল। মানে খুব দ্রুত তারা বিভিন্ন রকম পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে শুরু করল, আর নতুন নতুন রূপে বিবর্তিত হতে থাকল। এই বিবর্তনের ধারাটা ছিল বেশ মজার। প্রথমে উভচরদের থেকে এলো সরীসৃপ, যেমন ধরুন টিকটিকি বা কুমির। এরা জলের ওপর নির্ভরশীলতা কাটিয়ে পুরোপুরি ডাঙার বাসিন্দা হয়ে উঠল। এরপর এই সরীসৃপদের থেকে দুটো অসাধারণ দল তৈরি হল। একদল ডানা মেলে আকাশে উড়তে শুরু করল, মানে পাখিদের জন্ম হল, আর অন্য একটা শাখা থেকে বিবর্তন হল আমাদের মতো স্তন্যপায়ী প্রাণীদের। আর এই স্তন্যপায়ী প্রাণীদের বিবর্তনের যে লম্বা রাস্তা, সেই রাস্তা ধরেই লক্ষ লক্ষ বছরের অভিযোজন আর প্রাকৃতিক নির্বাচনের মধ্যে দিয়ে অবশেষে এই গল্পের মঞ্চে প্রবেশ করল আমাদের নিজেদের প্রজাতি, হোমো সেপিয়েন্স। দেখুন, প্রায় ৪৫০ কোটি বছরের এক অবিশ্বাস্য গল্প আমাদের আজ এখানে এনে দাঁড় করিয়েছে, একটা নিষ্প্রাণ গ্রহ থেকে শুরু করে মানুষ পর্যন্ত। কিন্তু গল্পটা কি এখানেই শেষ, নাকি এটা একটা নতুন অধ্যায়ের শুরু? এই বিশাল বিবর্তনের পথে আমাদের পরের পদক্ষেপটা কি হতে পারে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়।